শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে সরকার আজ ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের আইনমন্ত্রী বলছেন, আমাদের যে সোশিও ইকোনমিক যে অ্যাটমসফিয়ার, সেইখানে আমরা সবসময় মৃত্যুদণ্ডটাকে একটা ডেটারেন্ট পানিশমেন্ট হিসেবে মনে করেছি এবং সেই জন্যই এখানে মৃত্যুদণ্ড ইন্ট্রোডিউস করা হয়েছে। কিন্তু মৃত্যুদণ্ড কি আসলেই ধর্ষণের মতো অপরাধ দমনে সহায়ক হবে? শুনবেন এ নিয়ে বিশ্লেষণ। নাগোর্নো কারাবাখে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য আজারবাইজান এবং আর্মেনিয়া পরস্পরকে দোষারোপ করেছে। প্রতিবাদী গান বা প্রতিবাদী কবিতা কি আগের মতো মানুষকে উজ্জীবিত করে? শুনবেন এক ধর্ষণ বিরোধী গান এবং এ নিয়ে আলাপ। এসব নিয়েই আজকের প্রবাহ। বিবিসি বাংলার আজকের সন্ধ্যা আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে আমাদের ওয়েবসাইট bbcbangla.com-এ। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে ব্যাপক জনবিক্ষোভের মুখে সরকার আজ ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের আইনমন্ত্রী বিবিসিকে জানিয়েছেন, প্রেসিডেন্ট আগামীকাল মঙ্গলবার এই মর্মে একটি অধ্যাদেশ জারি করবেন। বাংলাদেশের নোয়াখালীতে এক নারীর উপর ভয়াবহ নির্যাতনের একটি ভিডিও গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এর বিরুদ্ধে দেশ জুড়ে তীব্র ধিক্কার এবং বিক্ষোভের সৃষ্টি হয়। এরপর প্রায় প্রতিদিনই বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। এ নিয়ে বিস্তারিত শুনুন ঢাকা থেকে কাদির কল্লোরের রিপোর্টে। ধর্ষণের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের মুখে সরকার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান এনেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সাজা ছিল, সেটি সংশোধন করেই মৃত্যুদণ্ডের প্রস্তাব অনুমোদন করা হয় মন্ত্রিসভার বৈঠকে। যাবজ্জীবন সাজার ব্যবস্থাও থাকছে, ফলে এখন থেকে ধর্ষণের শাস্তি হয় মৃত্যুদণ্ড, না হলে যাবজ্জীবন সাজা হবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এখন আগামীকালের মধ্যেই রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির সব ব্যবস্থা তাঁরা নিচ্ছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, যেটা ধর্ষণ সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড, সেটাকে আজকে সংশোধন করে এটা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, এই দুটো সাজাই থাকবে। নোয়াখালীর বেগমগঞ্জে একজন গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশে ধর্ষণ বিরোধী আন্দোলন দানা বেঁধেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনে থাকা বিভিন্ন সংগঠন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি তুলেছিল। এরই মধ্যে সেই দাবি বিবেচনার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনার খবরও এসেছিল। এখন অধ্যাদেশের মাধ্যমে তা কার্যকর করা হচ্ছে। তবে মৃত্যুদণ্ড নিয়ে তর্ক বিতর্কও রয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের নীনা গোস্বামী বলেছেন, তাদের মানবাধিকার সংগঠনগুলো মনে করছে না যে মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হবে। মানবাধিকার দৃষ্টিকোণ থেকে মৃত্যুদণ্ড তো কখনোই এটা সমর্থনযোগ্য না। তো সেটা তো গেলই, কিন্তু বর্তমানে যে বিচারের যে দীর্ঘসূত্রিটা সেইটাকে কাটাতে হবে এবং যা আইন আছে, যে বিচারগুলো হয়েছে সেগুলোকেও বাস্তবায়িত হয়নি, কার্যকর করা হয়নি। সেই জায়গাগুলোকে চিহ্নিত করে বিচার ব্যবস্থাকে তড়িৎভাবে যতটা আইনের মধ্যে যে বেঁধে দেওয়া সময়সীমা আছে তার মধ্যে সম্পন্ন করে বিচারটাকে কার্যকর করতে হবে। শুধুই মাত্র ধর্ষণের শাস্তিকে মৃত্যুদণ্ড নিয়ে এসে সেটা তো এই রায় পর্যন্ত গড়াবেই না। যদিও আন্দোলনকারী বিভিন্ন সংগঠন মৃত্যুদণ্ডের দাবি তুলেছিল, কিন্তু আন্দোলনকারীদেরও অনেকে মনে করেন আইনের প্রয়োগ এবং বাস্তবায়ন বা বিচার নিশ্চিত না করলে মৃত্যুদণ্ড দিয়ে ইতিবাচক ফল পাওয়া যাবে না। আইনমন্ত্রীর বক্তব্য হচ্ছে, ধর্ষণের যে চিত্র দেখা যাচ্ছে সেই পরিস্থিতি এবং বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে। এর ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তারা মনে করেন। মৃত্যুদণ্ড সম্বন্ধে যথেষ্ট বিতর্ক আছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের দেশে অনেক অপরাধের জন্য মৃত্যুদণ্ড আছে। আমাদের যে সোশিও ইকোনমিক যে অ্যাটমসফিয়ার, সেইখানে আমরা
সবসময় মৃত্যুদণ্ডটাকে একটা ডেটারেন্ট পানিশমেন্ট হিসেবে মনে করেছি এবং সেই জন্যই এখানে মৃত্যুদণ্ড ইন্ট্রোডিউস করা হয়েছে। পাশাপাশি আমরা কিন্তু পদক্ষেপ নিচ্ছি এই ধর্ষণ মামলার যেই সব ত্রুটি বিচ্যুতি বা অসুবিধা সেগুলি দূরীকরণ করে এই ধর্ষণ মামলাগুলি অত্যন্ত দ্রুত নিষ্পত্তির জন্য। পুরনো এবং নতুন মিলিয়ে ধর্ষণের মামলাগুলো দ্রুততম সময়ে নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার কথাও তুলে ধরেছেন আইনমন্ত্রী। তবে মৃত্যুদণ্ডের বিধান কার্যকর হওয়ার আগের ঘটনাগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ এই শাস্তি প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংবিধানে আছে যখন অপরাধ হয় সেই সময় যেই সাজা থাকে, আমাদের ৩৫ অনুচ্ছেদের সংবিধানের বলা আছে যে সেই সাজা বিচারে দেওয়া যাবে, এর বেশি সাজা দেওয়া যাবে না। সেই সংবিধানের ৩৫ অনুচ্ছেদের কারণে এই আইন সংশোধিত হওয়ার পরে অধ্যাদেশ জারি হওয়ার দিনের আগে যে অপরাধগুলি হয়েছে সেইগুলি আগের আইনেই যা সাজা ছিল সেটাই আদালত দিতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে এখন একটি মামলা নিষ্পত্তি করার জন্য ৬ মাস বা ১৮০ দিনের সময় বেঁধে দেয়া রয়েছে। কিন্তু বাস্তবে এই সময়ের মধ্যে বিচার শেষ হয় না বলে মানবাধিকার সংগঠনগুলো বলছে। এদিকে সরকারি হিসেবেই গত ১৬ বছরে ৪,৫০০-এর বেশি ধর্ষণের মামলা হয়েছে এবং এর মধ্যে মাত্র ৬০টি ঘটনায় অভিযুক্তদের শাস্তি হয়েছে। ঢাকা থেকে কাদির কল্লোল। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার পর এটি বাংলাদেশে এ ধরনের অপরাধ দমনে কতটা ভূমিকা রাখবে, এ নিয়ে আমি কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষক তাসলিমা ইয়াসমিনের সঙ্গে, যিনি বাংলাদেশে ধর্ষণ বিষয়ক আইন এবং বিচার নিয়ে গবেষণা করেছেন। তিনি বলছেন সরকারের এই পদক্ষেপে হিতে বিপরীত হতে পারে এরকম একটা ক্ষীণ আশঙ্কা তার মধ্যে আছে। তার কাছে আমি জানতে চেয়েছিলাম কেন তার এই আশঙ্কা। বিকজ আমাদের এক্সিস্টিং যে লটা ছিল অ্যামেন্ড করার আগে, সেখানে যে যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হয়েছে সেটা কিন্তু বাধ্যতামূলক যাবজ্জীবন কারাদণ্ড, এবং যখন আপনি কোনো ম্যান্ডেটরি পেনাল্টি দিচ্ছেন এবং সর্বোচ্চ শাস্তিটা কিন্তু অনেক কঠোর, যাবজ্জীবন কারাদণ্ডও কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট পানিশমেন্ট, এবং সেই কারণে বরং দেখা যায় যে ভিকটিমের উপরে এভিডেন্সের বোঝা আরো অনেক বেড়ে যায়। কারণ স্বাভাবিকভাবে একজন জাজ যখন ধর্ষণ যদি প্রমাণিত করে ফেলেন, উনি যদি বলেন যে হ্যাঁ এখানে ধর্ষণ হয়েছে, বলা মাত্রই কিন্তু এই ঘটনার ব্রুটালিটি যেমনই হোক না কেন, ধর্ষণটা যতই বর্বর হোক না কেন, সেটার ডিগ্রিটা কিন্তু বিচার করার সুযোগ থাকে না একজন বিচারককে। তাকে কিন্তু বাধ্যতামূলকভাবে একটাই শাস্তি দিতে হবে, সেটা হচ্ছে যাবজ্জীবন। এবং ডেফিনেটলি সে কারণে ওই চেয়ারে বসা একজন জাজ তিনি যখন যাবজ্জীবন কারাদণ্ড দিবেন তার আগে তিনি 100% নিশ্চিত হতে চাইবেন যে এই অপরাধের সাথে যে অভিযুক্ত ব্যক্তি তার একেবারেই সংশ্লিষ্টতা রয়েছে, এবং এই প্রমাণ করার বোঝা তখন প্রসিকিউশনের উপরে গিয়ে পড়ে। এই জন্য আমরা দেখি যে একেবারেই খুঁটিনাটি তথ্য প্রমাণ দিয়ে কিন্তু একজন রেপের ভিকটিম কমপ্লেইনেন্টকে প্রমাণ করতে হয় যে তিনি আসলেই ধর্ষণের শিকার হয়েছেন, এবং এই পুরো প্রসেসে দেখা যায় যে আলটিমেটলি গিয়ে কিন্তু অনেক দোষী ব্যক্তি তিনি হয়তো আসলেই অপরাধ করেছেন কিন্তু তিনি সাজা পেয়ে যান। অর্থাৎ আপনি আশঙ্কা করছেন যে এই ধর্ষণের মতো একটা অপরাধের সর্বোচ্চ শাস্তি যদি মৃত্যুদণ্ড করা হয়, সেক্ষেত্রে ধর্ষণের যারা ভিকটিম, এই অপরাধের শিকার যারা হচ্ছেন, তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন, এমন আশঙ্কা বেড়ে যাবে। আমি নিশ্চিতভাবে বলছি না যে সেটি এই বিষয়টি এভাবেই পরিবর্তিত হতে পারে, তবে পূর্ববর্তী যে গবেষণাগুলো আমরা করেছি সেখান থেকে সেটার ফল যদি আমরা দেখি এবং ওভারঅল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যেভাবে কাজ করে বা ক্রিমিনাল ল নিয়ে আমরা যেভাবে পড়াশোনা করেছি, এরকম একটি আশঙ্কা কিন্তু থেকে যায়। বরং মানে এটা যে কোনোভাবেই অবস্থার পরিবর্তন করবে না সেটা নিশ্চিত, কিন্তু অবনতি যে হতে পারে সেটা নিশ্চিত না হলেও সেই ব্যাপারে একটা ডেফিনেটলি সেখানে একটা কোয়েশ্চেন কিন্তু রয়েই যায়। অনেকে আবার যেটা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের মতো দেশে যখনই কোনো একটা অপরাধ নিয়ে খুব বেশি গণজাগরণ তৈরি হয় বা আন্দোলন শুরু হয়, সরকারের একটা ইউজুয়াল রেসপন্স বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হচ্ছে সেটার শাস্তির মাত্রা বাড়িয়ে দেওয়া। এক্ষেত্রে কি এই ধর্ষণের যে আইন কানুন এবং বিচার ব্যবস্থার যে গলদ,
সেগুলো উপেক্ষিত হচ্ছে না এই ধরনের পদক্ষেপের ফলে? আপনার কি মনে হয়? হ্যাঁ, আমিও মনে করি যে আসলে যে এরকম একটি সামাজিক আন্দোলন যেখানে আসলে আমরা দেখছি যে আস্তে আস্তে অনেকেই সেখানে ইনভলভ হচ্ছেন, সকলেই চিন্তা করছেন, সকলকেই যে রাজপথে নামতে হবে তা না, কিন্তু সকলেই এই বিষয়টা নিয়ে সংবেদনশীল হচ্ছেন অনেক বছর পরে। এরকম একটি অবস্থাতে আসলে এখন রাষ্ট্রের এবং নীতি নির্ধারণী পর্যায়ে সকলকে সেটাকেই পুঁজি করা উচিত ছিল, এবং পুঁজি করে চিন্তা করা উচিত ছিল যে ওভারঅল পুরো যে সিস্টেমে যেটা অনেক বছর থেকে চলে আসছে, এই গলদগুলি যেগুলোকে নিয়েই বিচার ব্যবস্থা চলছে, এবং বিশেষ করে সেক্সুয়াল অফেন্ডারসদের প্রসিকিউশনের ক্ষেত্রে এই গলদগুলি কোথায় সেটা বের করার একটা কম্প্রিহেন্সিভ মেকানিজম ইন্ট্রোডিউস করা প্রয়োজন ছিল জনগণের কাছে, যাতে সেটা যাদের মনে প্রশ্ন হচ্ছে যে কেন বিচার হচ্ছে না ধর্ষকের, তাদেরকেও স্বস্তি দিতে পারে যে হ্যাঁ, হয়তো আগামীকালই বন্ধ হয়ে যাবে না ধর্ষণ, বা এই বছরই হয়তো বন্ধ হবে না, কিন্তু ডেফিনেটলি আগামী বছরগুলোতে আমরা প্রোগ্রেস দেখতে পাবো, কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পারবো অবস্থার। ধরুন একজন ধর্ষিতা নারীর দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিষয়টাকে দেখি, যে ধর্ষণের শিকার হয়েছেন এরকম একজন নারী, তিনি যদি ন্যায় বিচার চাইতে যান, তাকে পুলিশের কাছে যেতে হবে, অভিযোগ করতে হবে, এবং পুরো বিচার প্রক্রিয়ায় তার একটা সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন হবে। তো সেখানে শাস্তির বিধান যাই হোক, এই পুরো প্রক্রিয়ায় সেখানে যদি তাকে সুরক্ষা দেয়া না যায়, তাহলে কি অবস্থার কোনো পরিবর্তন হবে? ডেফিনেটলি আমি সেটাই বলার চেষ্টা করছি বারবার, যে আমাদের এই পুরো বিচার প্রক্রিয়া আসলে শুধু যে তার অংশগ্রহণ নিশ্চিত না, বরং এই বিচার প্রক্রিয়ায় যারা যেসব অ্যাক্টরস আছেন জাস্টিস এজেন্সির, তাদের সকলের পার্টিসিপেশন কি করে এফিশিয়েন্ট করা যায়, সেখানে যে অনিয়মগুলো আমরা বছর বছর শুনে এসেছি, বছর বছর গবেষণাগুলোতে উঠে এসেছে, সেই অনিয়মগুলোর ক্ষেত্রে জবাবদিহিমূলক কি ব্যবস্থা করা যায়, এই বিষয়গুলো যতদিন না পর্যন্ত আমরা ফিগার আউট করতে পারি, যতদিন না পর্যন্ত একটা সমাধান বের করতে পারছি এই বিষয়গুলোর, আমি আসলে যে কোনো ধরনের শাস্তি দেই না কেন, এই সমস্যার আসলে সমাধান এত সহজে হবার না। আমি বুঝতে পারি যে সরকারের কাছেও এটি আসলে খুব ডিফিকাল্ট একটা পজিশন, কারণ এটি এমন একটি সমস্যা যেখানে বিচার ব্যবস্থার যুগ যুগ ধরে চলে আসা গলদগুলিকে অ্যাড্রেস করা প্রয়োজন, যেখানে আমাদের ব্রিটিশ আমলের থেকে চলে আসা আইনগুলোকে পরিবর্তন করা প্রয়োজন, এবং এটি একটি দীর্ঘমেয়াদী প্রসেস। বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তাসলিমা ইয়াসমিন। ধর্ষণ এবং সোশ্যাল মিডিয়ায় হয়রানি করার এক মামলায় বাংলাদেশে আজ ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের 2 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারকৃতদের পরিবার এবং সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে সাদা পোশাকধারী লোকজন তাদের তুলে নিয়ে গেছে। সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট আরও 3 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবার এবং সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন শাহনাজ পারভিন। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের 2 জন নেতা ও 1 জন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবার ও সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর করা ধর্ষণ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়রানির 2টি মামলায় সাবেক ডাকসু ভিপি নুরুল হকের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের 6 জন নেতা ও কর্মী অভিযুক্ত রয়েছেন। গ্রেফতার 2 জন সহ মোট 5 জনকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে এর আগে পরিবার ও সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন অভিযোগ করেছেন যে তার ছেলেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। তিনি বলছেন, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে থানায় জিডি করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। তার মামা আছে ওখানে, তার খালা আসছে, ওরা আবার ওই খবর পাইয়া সাথে সাথে আশেপাশে যারা ছিল তাদের থেকে জানতে পারছে যে ডিবি পুলিশে নিয়ে গেছে। তার মামা থানাতে গেছে, থানাতে যাই সেটা ওখানে মিসিং ডায়েরি করতে চাইছিল, ওরা নাকি মিসিং ডায়েরি নেয় নাই। হ্যাঁ, তারপরে যখন বলছে ডিবি পুলিশে নিয়ে গেছে, এই কথা শোনার পরে তারা আর মিসিং ডায়েরি নেয় নাই। তারা বলছে নানা রকম তদন্ত করবো, এই করবো, সেইটা তারপরে প্রমাণিত হইলে আমরা ডায়েরি নেবো, এই সেই এইগুলো বইলা তারা ওখান থেকে তাদেরকে বিদায় করে নিয়েছে।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বেশিরভাগ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সেই সময় থেকে নিয়মিত হামলা ও হয়রানির অভিযোগ করে আসছেন তারা। আন্দোলনটির মূল দাবি ছিল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা তুলে নেয়া। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাদের হারিয়ে কোটা আন্দোলনের সময় পরিচিতি পাওয়া নুরুল হক ভিপি নির্বাচিত হয়েছিলেন। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সরকার ও ভারত বিরোধী অবস্থানের জন্য পরিচিত। নুরুল হক অভিযোগ করেছেন যে সংগঠনটির কার্যক্রম দমন করার চেষ্টা করছে সরকার। আমরা ছাত্র সংগঠন হিসেবেও বর্তমানে যেহেতু তারুণ্যের নতুন ধারার একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছি, এই অগণতান্ত্রিক ভাবে বর্তমান সরকার যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে সেই সরকারের নানা ধরনের অন্যায় অপকর্ম দুঃশাসনের বিরুদ্ধে আমরা রাজপথে সক্রিয় রয়েছে বর্তমানে, যেখানে বড় বড় রাজনৈতিক দলগুলো ওইভাবে সক্রিয় না, যে কারণেই সরকার টার্গেট ভাবে কখনো হামলা করছে, কখনোই মিথ্যা মামলা করার মাধ্যমে আমাদেরকে গ্রেপ্তার করে আমাদের নেতাকর্মীদেরকে আতঙ্কিত করছে এবং আমাদের স্বাভাবিক কার্যক্রমকে একটা বাধাগ্রস্ত করার জন্য আসলে এই হয়রানিমূলক মামলাগুলো। গত মাসে ধর্ষণের মামলা বিরোধী বিক্ষোভ চলাকালীন পুলিশের উপরে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে নুরুল হক সহ সংগঠনটির কয়েকজনকে আটক করেছিল পুলিশ। গত বছর ডাকসু নির্বাচনের পরপরই রোকেয়া হলের প্রভোস্টকে লাঞ্ছিত করা ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা কর্মীদের তুলে নিয়ে যাওয়া ও নুরুল হকের অভিযোগ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন। এই যে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, এই ধরনের অভিযোগ যারা অপরাধী তাদের পরিবারের পক্ষ থেকে প্রায়শই করা হয়ে থাকে। তারা পরিবারের সদস্য যারা, তারা তাদের পরিবারের সদস্যদের অপরাধগুলো ওইভাবে না দেখে তাদের পক্ষে পুলিশের উপর অন্যায়ভাবে এই ধরনের অভিযোগ করে থাকে সাধারণত আমরা দেখি। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ মানে আরেকটা অভিযোগ এরা করেছে যে এদের সাবেক ডাকসু নেতা নূর বা এদেরকে মানে এক ধরনের দমন করার চেষ্টা হিসেবে ইচ্ছা করে এগুলো করা হচ্ছে। না, আসলে দেখুন, যিনি অভিযোগকারিণী বা বাদিনী তিনি কিন্তু তাদেরই দলীয় একজন সদস্য ছিলেন বা এখনো হয়তো আছেন। তো নিজেদের দলীয় একজন সদস্য বা সদস্যার প্রতি তারা সবকর্ণা না দেখিয়ে তারা আমার মনে হয় বিষয়টা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। ওয়ালিদ হোসেন আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ছাত্রীর করা দুটি মামলার একটিতে গ্রেফতারের পর পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি নাজমুল হুদাকে আজ আদালতে তোলা হয়েছিল। তাদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা থেকে শাহনাজ পারভিন। এবারে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে। নাগোর্নো কারাবাখে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য আজারবাইজান এবং আর্মেনিয়া পরস্পরকে দোষারোপ করেছে। আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মস্কোতে আজ রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সাথে নতুন দফা বৈঠক করবেন বলে কথা রয়েছে। মিস্টার লাভরভ এই যুদ্ধবিরতিতে 2 পক্ষকে রাজি করেছিলেন, যা শনিবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। আন্তর্জাতিক রেড ক্রস বলেছে তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের পক্ষে যুদ্ধবন্দী বিনিময় বা মৃতদেহ উদ্ধারে নজরদারি করা সম্ভব নয়। জাতিসংঘ বলছে চরম আবহাওয়া, মহামারী এবং দারিদ্র্যের পরিণতিতে কোটি কোটি মানুষের জন্য এই পৃথিবী এখন এই সংস্থার ভাষায় বাসযোগ্যহীন নরকে পরিণত হয়েছে। জাতিসংঘের নতুন এক রিপোর্ট বলছে গত 20 বছরে প্রধানত জলবায়ু পরিবর্তনের জেরে প্রাকৃতিক বিপর্যয়ের মাত্রা প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। এর ফলে প্রায় 12 লাখ মানুষ মারা গেছে এবং বিশ্ব অর্থনীতিতে $2 ট্রিলিয়ন ক্ষতি হয়েছে। পূর্বাভাস ব্যবস্থা জোরদার করতে এবং দুর্যোগে ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে কৌশল নির্ধারণে অতিরিক্ত বিনিয়োগের জন্য জাতিসংঘ সরকারগুলোকে পরামর্শ দিয়েছে। উত্তর কোরিয়ায় সামরিক কুচকাওয়াজে বেশ কিছু নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করার পর জাপান তার প্রতিরক্ষা ক্ষমতা আরও উন্নত করার অঙ্গীকার করেছে। জাপান সরকারের মুখপাত্র কাতসানোবু কাতো স্বীকার করেছেন যে দেশটির বর্তমান ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সাহায্যে উত্তর কোরিয়ার অত্যাধুনিক যুদ্ধাস্ত্র মোকাবেলা করা হয়তো সম্ভব হবে না। শনিবারের ওই কুচকাওয়াজে উত্তর কোরিয়া বিশাল আকারের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে, যা আগে কখনো দেখা যায়নি। ইসরায়েলের নেতা বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তিনি আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং খুব শিগগিরই সাক্ষাৎ করার ব্যাপারে তারা সম্মত হয়েছেন। ঐতিহাসিক এক চুক্তিতে পৌঁছানোর পর সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল সম্প্রতি ঘোষণা করে যে তারা তাদের সম্পর্ক স্বাভাবিক করবে। ভারতের মুম্বাইয়ে এক বড় আকারের বিদ্যুৎ বিভ্রাটে শহর জুড়ে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হওয়ার পর এর এক তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
দৃশ্যত একটি গ্রিড বিকল হয়ে পড়ার পর অনেকগুলো সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে এই আকস্মিক বিভ্রাট দেখা দেয়। এর ফলে উপশহরগুলোর মধ্যে রেল চলাচল বন্ধ হয়ে যায় এবং হাসপাতালগুলো জরুরি জেনারেটর ব্যবহার করতে বাধ্য হয়। দুই আমেরিকান অধ্যাপক পল মিলগ্রাম এবং রবার্ট বি উইলসনকে নিলামের তত্ত্ব নিয়ে তাদের কাজের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটি বলেছে নিলামের বাজারে মানুষ কি আচরণ করে তা নিয়ে এই দুই অর্থনীতিবিদের কাজের বাস্তব প্রয়োগ রয়েছে এবং তাদের আবিষ্কার সমাজের জন্য অনেক উপকারে আসবে। আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে। এবারে ধর্ষণ বিরোধী এক প্রতিবাদী গানের কথা। বাংলাদেশের নোয়াখালীতে এক নারীর উপর ভয়াবহ নির্যাতনের ঘটনা প্রকাশ পাওয়ার পর এখন যে ধর্ষণ বিরোধী আন্দোলন চলছে সেই পটভূমিতেই গত সপ্তাহে একটি নতুন গানের দল আত্মপ্রকাশ করেছে ধর্ষণ বিরোধী এক গান নিয়ে। এপিসেন্টার 3 নামের এই গানের দলের প্রধান হচ্ছেন সেলিম রেজা নিউটন, যিনি পেশায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। কয়েক বছর আগে কুমিল্লা সেনানিবাসে সোহাগী জাহান তনু নামে এক তরুণীকে ধর্ষণ এবং হত্যার ঘটনার পটভূমিতে গানটি রচিত। এটির নাম দেয়া হয়েছে দোজখের গান। রাত্রি আন্ধার বন্দুকের ঝোঁকে টর্চ লাইটে জ্বলা রস্ত চোখ দেখছে মেয়েটার একলা মেয়েটার ওড়না ছেঁড়া থেতা। রাজনৈতিক বা সামাজিক আন্দোলনকে ঘিরে বাংলাদেশে গান বা কবিতা সৃষ্টির ঐতিহ্য অনেক পুরনো। এরকম গান এবং কবিতা বাংলাদেশের অতীতের আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এসব নিয়ে কথা হচ্ছিল সেলিম রেজা নিউটনের সঙ্গে। তাঁর কাছে শুরুতেই জানতে চেয়েছিলাম এই গানটিকে কেন তিনি দোজখের গান বলছেন। আমি যখন তনুর ঘটনাগুলো পত্রিকায় পড়ছিলাম, তার মৃতদেহ উদ্ধারের বিবরণ পত্রিকায় পড়ছিলাম, দুই একটা আলোকচিত্র দেখতে পাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল তনুর শরীরের ওপর দিয়ে দোজখ বয়ে গেছে এবং সেই দোজখটাকে আমি দেখেছি যে এটা একজন ব্যক্তির যেমন তার দেহের ওপর দিয়ে দোজখ বয়ে গেছে, একই রকম ভাবে আমাদের গোটা দেশের উপর দিয়েও একই রকমের একটা নারকীয় পরিস্থিতির ভিতরে আমরা পড়েছি। ধর্ষণ, খুন, বিনা বিচারে হত্যা, ভিন্ন মতকে বলতে না দেওয়া, একটা বিরাট শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ দীর্ঘকাল ধরে, এবং সেটা দিন দিন আরো খারাপ দিকে যাচ্ছে। তনুর শরীরের মধ্যে আমি যে তার দেহের ভেতরে যে দোজখের মতো একটা, এটাই আমাকে অনেক বেশি করে মনে করিয়েছে যে আমরা একটা দোজখের ভেতরে আছি। এখন আমরা যে গানই করি না কেন সেটা দোজখেরই গান। তো এই গানটি দিয়েই আপনাদের গানের দলটি এখন আত্মপ্রকাশ করলো, এবং এটা কি এই কারণে যে এই মুহূর্তে বাংলাদেশে ধর্ষণ নিয়ে আবার অনেক কথাবার্তা হচ্ছে এবং আবার নতুন করে একটা সামাজিক আন্দোলনের চেষ্টা চলছে? জি, আপনি ঠিকই বলেছেন। আমরা আমাদের এপিসেন্টার 3 গানের দলের কাজ করছিলাম, আমরা অনেকগুলো গান এর কাজ করছিলাম। প্রথমে আমরা এই গানটাই করেছিলাম, কিন্তু গানটা আমরা সেদিন প্রকাশ করিনি। আমরা ভেবেছিলাম যে আমাদের অ্যালবামের সবগুলো গান একসাথে হয়ে গেলে একসঙ্গে আমরা প্রকাশ করব। কিন্তু এখন সারা দেশে নতুন করে আবার রেপ, ধর্ষণ, বলাৎকার এগুলো যে ভয়াবহ আকার ধারণ করেছে এবং সারা দেশের মানুষ, অভিভাবকেরা, মেয়েরা, ছেলেরা অত্যন্ত বিচলিত। আমরা সবাই এই পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে যে আমাদের আর অ্যালবামের জন্য অপেক্ষা করা ঠিক হবে না। আমাদের এই যে প্রথম গানটা সম্পূর্ণ তৈরি হয়ে আছে, এটা এখনই আমাদের প্রকাশ করা উচিত। তো এরকম গান এবং কবিতা এগুলো আমরা একসময় দেখেছি যে বাংলাদেশে বড় বড় রাজনৈতিক আন্দোলনে এবং সামাজিক আন্দোলনে একটা ভূমিকা রেখেছে এবং এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছে। এখন সেই ব্যাপারটা কতটা সত্যি? এখন কি আর এগুলো আসলে এখনকার যারা তরুণ প্রজন্ম তাদের কাছে এগুলোর আবেদন আসলে কতটা, আপনি কি দেখেছেন? আমার কাছে মনে হয় আছে এখনো। আমি দেখেছি যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় অল্প বয়সী ছেলে মেয়েরা স্কুলের এবং কলেজের যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, তাদেরকে আমি রাস্তায় বারবার গান করতে দেখেছি এবং সেই সময় অনেকগুলো নতুন গানও আমরা দেখেছি রচিত হতে এবং প্রকাশিত হতে। এবারও আন্দোলনের সময় রাস্তায় বিভিন্ন জায়গার ফুটেজ দেখছি, সেখানে ছেলে মেয়েরা
গান করতেন বিভিন্ন ধরনের। কিন্তু হয়ে গেছে কি, আমাদের সমাজটা সাম্প্রতিক গত 2-3 দশকে অতিরিক্ত একটা বাণিজ্যিকরণের পাল্লায় পড়েছে, যে কারণে এই ধরনের গানগুলো সামনে আসার ক্ষেত্রে সুযোগ কম পাচ্ছে। কিন্তু এগুলোর আবেদন এবং এগুলো তৈরি হওয়ার প্রক্রিয়া এখনো চলছে। আমাদের এই গানটাই আমরা দেখলাম যে অনেক মানুষ এটা খুব ভালোভাবে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এখনকার এই মুহূর্তের বাণিজ্যিক গানের যে রুচি রমরমা চলছে, তার ভেতরেও যে এরকম একটা গান তারা এটি খুঁজে নিচ্ছেন এবং ভালো বলছেন, তাতে আমার আন্দাজ যে এই ধরনের গানের কবিতার আবেদন মানুষের কাছে এখনো আছে, এগুলোর প্রয়োজনীয়তা এখনো আছে। সেলিম রেজা নিউটন। এবারে সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিষয়ের বিস্তারিত। ধন্যবাদ মোয়াজ্জেম। সামাজিক মাধ্যমে আজ বেশ কয়েকটি বিষয় আলোচনায় আছে, সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের যে প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার, সেই খবরটি সামাজিক মাধ্যমে এখন সবচেয়ে বেশি শেয়ার হচ্ছে। খবরটি নিয়ে বিবিসি বাংলার ফেসবুক পাতায় আবদুল্লাহ সাইফ লিখেছেন, সরকারের পদক্ষেপকে স্বাগত জানাই, তবে আইন যথাযথভাবে বাস্তবায়ন করা না হলে যে অবস্থা সেটাই থেকে যাবে। আরিফুল ইসলাম মুন্সি লিখেছেন, বর্তমানে যারা ধর্ষণের দায়ে অভিযুক্ত ও গ্রেফতার হয়েছে, দ্রুত এই আইনের মাধ্যমে তা কার্যকর করা হোক, জোর দাবি জানাচ্ছি। আহমেদ মনি, আইনের যথাযথ প্রয়োগ চাই, আইনের ফাঁক গলিয়ে যেন আসামিরা বেরিয়ে যেতে না পারে। জুবাইর এম এর মন্তব্য, নিরপরাধ মানুষকে যেন কৌশলে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, সেদিকে প্রশাসনের সুনজর কামনা করছি। এদিকে অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের ভিডিও নিয়ে আলোচনা কিন্তু আজও রয়েছে। কালকেও আমরা বলেছিলাম যে তার ভিডিওতে ধর্ষণ বিরোধী বক্তব্য দিতে গিয়ে তিনি যে নারীদের পোশাকের প্রসঙ্গটি এনেছিলেন তা নিয়ে ফেসবুকে তোলপাড় ওঠে বলা যায়। আর এই ইস্যুতে তিনি তৃতীয় একটি ভিডিও প্রকাশ করেছেন আজ, যেখানে তিনি বলেছেন তিনি মেয়েদেরকে সম্মান করেন, শুধু মেয়েদের না সারা দেশের মানুষকেই সম্মান করেন। কিন্তু যেরকম প্রতিক্রিয়া তিনি দেখেছেন তাতে তিনি মর্মাহত বলে উল্লেখ করেছেন ভিডিওটিতে। এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কিন্তু আপনারা দেখতে পাবেন বিবিসি বাংলার ওয়েবসাইটে। এই খবরটি নিয়ে মনিরুল ইসলাম লিখেছেন, একটি মন্তব্য করার আগে ভালো করে চিন্তা ভাবনা করা উচিত, তেমনি কোনো মন্তব্য মতামত প্রকাশ করলে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেও অটল থাকা উচিত। জলিল সাহেব সেটা পারেননি। সৈয়দ হোসেন জাকিরের মন্তব্য, আমাদের দেশে বিশেষজ্ঞের অভাব নেই, সব বিষয়ে নিজেকে জাহির করা এক ধরনের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। সঞ্জীব শিবু, নারীর পোশাক নয়, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। এদিকে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, এমন খবরও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। অনেকেই বাজার করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করছেন। আমিনুর রহমান আমিন লিখেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো না কিনলেই নয়, বাজারে গিয়ে সেগুলোর দাম শুনলে গা শিউরে ওঠে। অতি দ্রুত বাজারগুলোতে সরকারের হস্তক্ষেপ কামনা করছি, যাতে পণ্যগুলোর দাম ক্রয় ক্ষমতার ভেতরে চলে আসে। অন্যদিকে তানভীর সুলতানা লিখেছেন, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তাও একদল লোক বলবে বাজার পরিস্থিতি স্বাভাবিক আছে। শামীম আহমেদ লিখেছেন, বাজারের অভিজ্ঞতা নির্ভর করে মাসিক বেতনের বা ইনকামের উপর। উচ্চবিত্ত পরিবারের বেলায় হ্যাঁ কিছুটা বাড়তি, আর আমাদের বেলায় চাহিদার তুলনায় অর্ধেক বাজার করে এনে স্ত্রী সন্তানদের সামনে মুখ লুকিয়ে রাখার অভিজ্ঞতা। নবিরূপক, দেশ সিঙ্গাপুর হয়ে গেছে, ঢাকা ক্যালিফোর্নিয়া হয়ে গেছে, টাকা ডলার হয়ে গেছে, তাহলে বেশিটা কোথায় হয়ে গেল? বোঝা যাচ্ছে খানিকটা মজা করেছেন তিনি। সামিউল স্যাম, গ্রামের হাটবাজারগুলোতে যেভাবে সবকিছুর দাম বাড়ছে তাতে গরিব ও অসহায় লোকজন খুব কষ্টে দিন কাটাচ্ছে। লকডাউনের সময়ও এত দাম বৃদ্ধি দেখা যায়নি। অন্যদিকে জাহাঙ্গীর আলমের মন্তব্য, যাদের অবৈধ টাকা আছে তাদের সমস্যা নেই, সমস্যা মধ্যবিত্ত গরিব খেটে খাওয়া মানুষের। এদিকে ঢাকায় ভারী বৃষ্টিতে আজ কয়েকটি এলাকায় যে জলাবদ্ধতা তৈরি হয় এবং সেসব ছবিও কিন্তু ফেসবুকে শেয়ার করছেন, অনেকে ট্রলও করছেন এ নিয়ে। যেরকম আরশাদ রহমান লিখেছেন, মাঝে মাঝে একটু ইতালির ভেনিস সিটির আমেজ আর কি। জহিরুল ইসলাম, তিনি বলছেন, উন্নয়নের মহাসমুদ্রে মাঝে মধ্যে একটু জোয়ার আসে বই কি। নূর সজীব খান বলছেন, এ তো নতুন সমস্যা নয়, পুরনো সমস্যা, দুর্নীতির জন্য কিছুই হয় না, প্রতি বছর ওয়াদা আসে এই সমস্যাগুলোর সমাধান করবে, অথচ কেউ করে না। তৌহিদ হাসান লিখেছেন, একের জায়গায় 2 মেয়র হলেও শহরের প্রবলেমগুলো সমাধান হলো না। আসলে নীলা, এই জলাবদ্ধতার সমস্যা কিন্তু আমরা প্রায়ই দেখি। ঢাকা ছাড়াও চট্টগ্রাম সহ বাংলাদেশের বেশ কয়েকটি শহরে জলাবদ্ধতার এই সমস্যাটি কিন্তু থেকেই যাচ্ছে, আর এ নিয়ে নাগরিকদের ভোগান্তিরও শেষ নেই। তো এই সবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে সরকার আজ ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার
সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি থেকে বাংলায় আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতেই বাংলাদেশ সময় 10:30 আর ভারতে রাত 10টায় শুনবেন আশা করি। সে পর্যন্ত এখানেই বিদায় চাইছি আমি মোয়াজ্জেম হোসেন।